বন্ধুরা, আজ আছি আমরা শরীয়তপুর জাজিরা পালের চরে। এই পালের চরে আজ কথা বলবো আমাদের উজ্জ্বল ভাইয়ের সাথে, একজন লাইফস্টাইল মোটিভেশন। এই উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। এই ভাই, আসলাম এই আমরা তো পালের চরে, তাই না? জি, পালের চরে। এখন আমি প্রথমত একটা প্রশ্ন করি আপনাকে, সেটি হলো আমাদের এই পালের চরটাকে কিভাবে উন্নত করা যায়। দেখেন, এখানে প্রথম শর্ত আমাদের পর্যাপ্ত জমি আছে। জি। এবং জমি খুব উর্বর। এই যে দেখেন উর্বর, যে এটার প্রমাণ হলো এই যে এখানে ঘাস হচ্ছে, প্রচুর পরিমাণে শস্য হয়েছিল, সরিষা হয়েছিল, সেটা হারভেস্ট হয়েছে, এটাই তার প্রমাণ। তার মানে এই জমিটা চাষ করা যায়। এখন এই জমিটাকে একটা ফসল চাষ করে, যেমন এই যে সরিষা চাষ করে তারপরে তারা আর কিছু করে নাই, এটা ভেবে রেখে দিছে। জি। এই জমির চারপাশে যদি তারা অরহর গাছ লাগাইতো, তাহলে এখানে 20 মণ অরহর পাইতো। একটা অরহর গাছ কয়েক বছর পর্যন্ত ফলন দেয়, প্রচুর প্রোটিনের চাহিদা মেটায়। এবং এই জমিটা যদি সে অফসা করিয়া জমিটা চাষ করতো, তাহলে এখন আর তাকে হাল চাষ করতে হইতো না। আপনারা জেনে থাকবেন, যশোরে যারা চারা উৎপাদন করে, চারার বিটগুলা এক একটা বিট 20 বছর 30 বছর ধরে তারা চাষ করে না। তাহলে এই প্রত্যেকটা বিটের মধ্যে তারা কিভাবে চারা উৎপাদন করে? তারা ওই বিটের উপরে তারা কোনোদিন পাড়া দেয় না। বিটগুলা করে 5 ফিট বাই 20 ফিট লম্বা, 5 ফিট চওড়া। এই বিটের চারপাশে তারা ঘুরে এবং এই বিটের থেকে যে ফলন আসে, চারা আসে, সেটা হারভেস্ট করে বাজারজাত করে। আমাদের ফসলগুলোও তাই হওয়া উচিত ছিল। এই দেখেন, ফ্লাড আকারে পানি দিছে, মাটি বসে গেছে, এখন আরেকবার চাষ ছাড়া এই ফসল হবে না। এবং এখানে যে সরিষা গাছ যেভাবে আছে, এটা কিন্তু মালচিনিংয়ের কাজ করতো, কিন্তু জমিতে কিন্তু অন্য কোনো ফসল নাই। তারা একবার চাষ করে চলে গেছে। এই জমিতে যদি তারা পেঁপে চাষ করতো, এই জমিতে যদি তারা লতা জাতীয় চাষ করতো, তাহলে কিন্তু সবচেয়ে লাভবান হইতো। তাহলে আমরা ভাই, জি, এখন কি ধরনের ফসল করলে যে পরবর্তীতে চাষ দিতে হবে না? আপনারা চিন্তা করবেন একটা জমিতে লাভবান হবে কিভাবে 4টা ফসল করা যায়। প্রথম অবস্থায় শীতকালীন যে আগে ভাগে যে সবজিগুলো চাষ করা হয়, মাটির নিচে 10 ইঞ্চি একটা চয়েস করবেন। আলু আছে, উলকুচু আছে, হলুদ আছে, আদা আছে, এইগুলো মাটির নিচে চলে যাবে। মাটির উপরে 10 ইঞ্চি 28 দিনের একটা ফসল আছে, শাক জাতীয়, এটা লাইভ মালচিংয়ের কাজ করবে। আর মাটির উপরে 8 ফিট, যেমন একটা পেঁপে গাছ 8 ফিট পর্যন্ত লম্বা হয়, একটা ভুট্টা 5 ফিট পর্যন্ত লম্বা হয়। আপনি যদি পেঁপে করেন, তাহলে অনেকগুলো পেঁপে চাষ করতে পারবেন। আর যদি আপনি এখানে ভুট্টা চাষ করেন, তাহলে ভুট্টা হারভেস্টের পরে ভুট্টাকে আবার মাছে রূপান্তর করতে পারবেন। মাটিটা কিভাবে তৈরি করব ভাই? মাটি একবারেই তৈরি হবে, কিন্তু মাটিকে পর্যাপ্ত খাবার দিতে হবে। আপনার একটা দেশি গরু লাগবে, 3টা ড্রাম লাগবে, আখের গুড় লাগবে 10 কেজি, বুটের বেসন লাগবে 10 কেজি। তাহলে আপনি 5 বিঘা জমি চাষ করতে পারবেন অনায়াসে, সার ছাড়া। এবং একবার চাষ করবেন, আগামী 10 বছর আপনাকে চাষ না করলেও চলবে। এই পদ্ধতি কি চলবে? এই পদ্ধতি আমার কাছে আছে, আপনারা প্রয়োগ করবেন ইনশাল্লাহ। আপনি চিন্তা করেন, যশোরের বিটগুলা যেগুলো চারা উৎপাদন করে, সেগুলো 20 বছর তারা বিট ভাঙে না। 20 বছর 30 বছর একই বিটে চারা লাগায়। কিভাবে? তারা বিটগুলা 5 ফিট লম্বায় 20 ফিট, চারা হারভেস্টের পরে আবার এই তার কাটার বিন্দু আছে, এটাতে আশ্রয় আবার বীজ বপন করে দেয়, বীজের ডাইজ আছে, বীজ বপন করে দেয়। কারণ তারা বিটের উপরে হাঁটে না, এবং বিটে পর্যাপ্ত খাবার দিয়ে মাটি একবার তৈরি করছে। ওইভাবে ফসল কেমন পাওয়া যায়? এইভাবে প্রচুর ফসল হয়। আপনি ফসল দেখে অনুজীব, আপনার এই মাটি তো মরা, এই মাটি মরা, এই মাটি মরা। শর্ত হইল মাটি শক্ত, শক্ত মাটি মৃত মাটি, আর নরম মাটি হয়েছে তাজা মাটি। মাটিতে থাকে অনুজীব, সেই অনুজীব বাতাস থেকে নাইট্রোজেন সকল সারের গুণাগুণ ধরে মাটিকে দেয়, তারপরে গাছ ফল দেয়। গাছ সারা দিন আমরা সঠিকভাবে রাখতে হলে কি করা লাগবে? এখানে প্রচুর জীবামৃত, অনুজীবের প্রোডাকশন বাড়াইতে হবে। একটা দেশি গাভীর গোবরে 1 কেজি গোবরে আর চানায় মিলায়া 3.5 কোটি অনুজীব থাকে। আপনি যখন আখের গুড় আর বুটের বেসন দিয়ে 3 দিন ফার্মেন্টেশন করবেন, 3 দিন পরে এটা 3 কোটিতে রূপান্তর হবে। আচ্ছা আচ্ছা। 72 ঘন্টা পরে এটা যদি সম্প্রসারিত জায়গা না পায়, তাহলে মরে যাবে। আচ্ছা। 72 ঘন্টা পরে যদি আপনি জমিতে শুধু ঢেলে দেন, জি, আপনার জমি হিরু। আপনার জমি এত শক্ত হইতো না। জি। আপনার জমিতে খাবার নাই, আপনার জমি দুর্বল, এই মাটিটা মৃত মাটি, এখানে আপনি ইচ্ছা করলেও হবে না। আপনার কখন হয়েছিল? যখন ফার্স্ট টাইমে শীতকালে করছিলেন, বন্যার পানি একবার আইসা চলে গেছে, নরম কাদা অবস্থায় করছিলেন,
কিন্তু এখন করতে যান হবে না। এখন করতে গেলে এই মাটিকে পানি দিতে হবে, মাটিকে সুস্থ করতে হবে। মাটি কিভাবে খায়, গাছ কিভাবে খায়? আরেকটা জিনিস ভাই, আমাদের এখানে বর্ষাকালে 3 ফিট পানি ওঠে। হ্যাঁ। এখন এই পানির সময় আমরা কি করতে পারি এখানে? পানির সময় আপনারা অন্যান্য বিষয়ে কথা বলতে পারি, পানি ঘাস আছে বা পানির সময় আপনারা এই জমি চাষ করা যাবে না, কিন্তু পানি চলে যাওয়ার পর পরে কিছু 28 দিনের ফসল আছে, এগুলা করে পোষায় নেওয়া যায়। কি কি ফসল আর আছে যদি 28 এটা দিনের? পুকুর আকার থাকতো 28 দিনের কি কি ফসল আছে? 28 দিনের ফসল আছে লাল শাক, ধনিয়া পাতা, পালং শাক, যেগুলো 6 পাতা হইলে হারভেস্ট করা যায়, এগুলো 28 দিনের ফসল। আচ্ছা আচ্ছা। আর যেগুলো কাণ্ড জাতীয় ফসল একবার ফল দেয়, যেমন কলা গাছ একবার ফল দেয় মরে যায়, পরে আর হয় না, এইগুলার হিসাব আলাদা। যখনই আপনি কলা চাষ করবেন তখন আপনি কলা চারা বেচা এবং একটা কলা গাছে একটা কলা সরি বেচা পোষায় নিতে হবে। একটা গাছ থেকে যেন 500 টাকা বেচতে পারেন, G9 কলা চাষ করতে পারেন। আচ্ছা। এখন এই মাটিতে চাষ করতে গেলে মাটি উর্বর করতে হবে। মাটির প্রাণ নাই, মাটিতে অণুজীব নাই, এটার প্রথম শর্ত হলো মাটি শক্ত। আমরা এই শক্তটাকে কিভাবে করব? এই শক্তটাকে নরম করতে গেলে মাটিতে অণুজীব দিতে হবে। না, মাটিটা শক্ত হয়ে গেল কি শক্ত হয়ে গেল পেস্টিসাইডের জন্য। আচ্ছা। এবং পানি নাই, অণুজীব মরে গেছে। এখানে আমাদের রস কৃষকের নাই। কি দোষ? এখানে প্রকৃতির দোষ আর আপনাদের দোষ হইলো আপনারা প্রচুর পেস্টিসাইড দিয়েছেন, মাটিকে বাঁচান নাই। আচ্ছা আচ্ছা। মাটিতে অ্যামোনিয়া নাই, ইউরিয়া নাই, মাটি খাইতে পারে না, মাটিতে গাছ নাই, খাবার নাই। অথচ আপনি দেখেন যে গাছ আছে, জি। গাছের নিচের অংশটা কি নরম। হ্যাঁ। শুধু আপনারা মেমোরিতে এটা কাটান, এই গাছের যে নিচের অংশটা, জি, এটা তো নরম। জি। তাহলে এই জায়গাটা নরম কেন? হ্যাঁ। বিয়াস হয়েছে দেন নরম, হ্যাঁ, দেখেন দেখা যাচ্ছে। এটা নরম, কিন্তু এই জায়গাটা শক্ত। হ্যাঁ। কারণ এই গাছটা রোদ থেকে এনার্জি সংগ্রহ করে সে মাটিকে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে অণুজীব আছে, আচ্ছা। এই জন্য এই মাটিটা নরম, আচ্ছা। এই মাটিটা সুস্থ। ঠিক বিয়াস, এই দিকগুলো আপনি বুঝবেন। আপনারা এটা হচ্ছে লাইভ মালচিং এর কাজ করতেছে। আমরা গাছকে মনে করি যে ক্ষতিকারক, না, সব গাছ ক্ষতিকারক না। কিছু কিছু গাছ আছে মাটির জন্য উপকারী, কারণ মাটিতে সে সূর্যের আলো থেকে এনার্জি সংগ্রহ করে মাটিকে দেয়। আচ্ছা। মাটি তো উজ্জ্বল ভাই, নিজের হাত পা নাই। আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমি লাইফস্টাইল মডিফায়ার, জেনারেল মডিফায়ার। আমি পৃথিবীর অনেক কিছু নিয়ে বিশ্লেষণ করি, বিশেষ করে চিকিৎসা এবং কৃষিকাজ। আমার পৃথিবীতে 6-7 জন বড় বড় পিএইচডি আছে। ইন্ডিয়ার ডক্টর সুভাষ পালেকার আছে, জাপানের একজন বৈজ্ঞানিক আছে, থাইল্যান্ডের একজন চিকিৎসক আছে, বাংলাদেশের আছে, আমেরিকার আছে এবং ইন্ডিয়ার বেশ কিছু জন চিকিৎসক আছে। চিকিৎসা এবং প্রাকৃতিক চাষাবাদ এরা আপন দুই ভাই। আচ্ছা। একজনকে ছাড়া আরেকজন চলে না। তো ভিউয়ার্স, এই মাটিকে উর্বর করতে গেলে, মাটির প্রাণ ফিরে আনতে গেলে অণুজীব বৃদ্ধি করে তরল জীবামৃত দিতে হবে। গরুর যে বীজটা, সেটাকে ফার্মেন্টেশন করে যখন মাটিতে দিবেন, মাটি বাঁচাতে পারবেন। আর পেস্টিসাইড যত কম ইউজ করতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গল। গরু পালনের কি লাভবান? গরু পালনে প্রচুর লাভবান, কারণ গরু পালনের যে মূল ম্যাটেরিয়ালটা কাঁচা ঘাস আছে প্রচুর। জি। হ্যাঁ, এখানে আপনি গরু সহজে পালতে পারবেন। আর গরুর লেদাকে আপনারা বায়োগ্যাসে প্ল্যান্ট করতে পারবেন এবং গরুর লেদা দিয়ে আপনার জমিকে উর্বর করতে পারবেন, জীবাণুমুক্ত বানাইতে পারবেন। এখানে আপনারা এই তাহলে কৃষিকাজ করলে কি গরু পালন মানে 100% যদি বাধ্যতামূলক হয়ে যায়? কেউ যদি প্রজেক্ট করে, তার যদি একটা দেশি গাভী না থাকে, তাহলে আমি মনে করি প্রজেক্টের সে লাভবান হইতে পারবে না। কারণ তখন কি তার minimum অর্গানিক হবে? হ্যাঁ, অথেন্টিক হবে। অথেন্টিক সে আশা করতে পারবে যে পেস্টিসাইড চাষ করবে। আচ্ছা। পেস্টিসাইড ছাড়া আপনার 3টা ড্রাম একটা দেশি গাভী না হইলে আপনি কৃষিতে আইসেন না। আচ্ছা। লাভ হবে না, আপনি লাভ হবে না। ঠিক আছে, লাভ করতে পারবেন। উজ্জ্বল ভাই, আজকে এখানেই রাখলাম। আপনার সাথে আবার কথা হবে আগামী পর্বে। আপনার সাথে কথা হলে অনেক কিছু জানার চেষ্টা করবো আমরা। ইনশাআল্লাহ, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।